ট্যাটু শরীর ফুটো করে তৈরি করা একটা চিহ্ন, যা একসময় না জানি কত হিন্দি ফিল্মে বিচ্ছিন্ন প্রিয়জনদের মিলিয়েছে। কথায় বলে কাহিনী প্রায় জীবনের প্রতিবিম্ব হয়। স্টপ! পজিশন! মুভ! মুভ! ডাউন! স্যার, পিএসআই সুরভে স্যারের জয়েন করতে আরো একটু টাইম লাগবে। ওনার বাবা হসপিটালে আছেন। শরীর খুব খারাপ? সেরকমই তো মনে হচ্ছে। তা ঠিক আছে, ক্লাসরুম সেশন না হয় ও ফিরে আসার পরেই শুরু করা যাবে। ইয়েস স্যার। এই নাও বাবা। আদেশ, আর কতদিন এখানে শুয়ে রেখে আমাকে সুখ খাওয়াবি বাবা? চাকরিতে কেন জয়েন করছিস না? তুই ডিউটিতে জয়েন করলে এখানে নার্সকে পটিয়ে একটু ভালো মন্দ খেতে তো পারবো রে বাবা। বাবা, তুমি যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসছো, আমি কোথাও যাব না। আর অমৃতা রোজ তোমার পছন্দ মতো খাবার রান্না করে দেবে, আর আমরা রোজ একসাথে ডিনার করব। বাবা, আমি আর বাড়ি ফিরে যাব কিনা কোনো ভরসা নেই, কিন্তু বাবা তুই কখনো ভেঙে পড়িস না। সরি, হি ইজ নো মোর। রিভাইভ হওয়ার কোনো চান্স নেই? না স্যার, আমার মনে হয় যে ওনাকে এবার ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া উচিত। অমৃতা, আমি শুধু আমার বাবাকে হারাইনি, আসলে আমার সবচেয়ে বড় বন্ধুকেও হারিয়ে ফেলেছি। আদেশ, আমার কথা শোনো। তুমি অফিস জয়েন করো। বাড়িতে থাকলে শুধু বাবার কথা ভাববে। ডিউটিতে জয়েন করলে তোমার একটু চেঞ্জ লাগবে। জয় হিন্দ। বসো। ট্রেনিং শুরু করবার আগে নিজেদের মধ্যে আলাপটা সেরে নেই। আমার নাম ইন্সপেক্টর আদেশ রমানাথ সুরভে। এবার তোমরা তোমাদের পরিচয় দাও। অজিত দেশপান্ডে। স্যার, নিজের সম্পর্কে কিছু বলো। কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? স্যার, আমি মুম্বাইতে থাকি, মালাডে। আমার বাবাও পুলিশ অফিসার। আচ্ছা, কোথায় পোস্টেড উনি? গোরেগাঁওতে স্যার। গুড, বসো। নামদেব কদম। স্যার। বলো। শিব বর্তক। স্যার। বলো। স্যার, আমি থানের একটা হোস্টেলে থাকি। আর তোমার বাবা মা? স্যার, জানি না। তোমার নাম শিব এস বর্তক, তাই না? হ্যাঁ স্যার। এস দিয়ে তোমার বাবার নাম শুরু হচ্ছে হয়তো? হ্যাঁ স্যার, হতে পারে। তাহলে তোমার বাবার নাম কি? জানি না স্যার। আর তোমার মায়ের নাম? স্যার, মনে হয় লক্ষ্মী। ওকে, বসো। স্যার। শিব। ইয়ে স্যার। ক্লাসের পরে আমার কেবিনে এসে দেখা করো। আচ্ছা স্যার।
শিব, তুই এত ভয় পাচ্ছিস কেন? ওনাকে সমস্ত সত্যি কথা বল। তুই তো এটা জানতিস যে একদিন না একদিন এটা জানাজানি হবেই। কেউ না কেউ তো তোকে জিজ্ঞেস করবে, আর তোকে বলতেও হবে। বরং ভালো হয়েছে যে সুরভে স্যার জানতে চেয়েছেন। শুনেছি উনি খুব ভালো লোক। ভয় পাস না, সমস্ত সত্যি কথা গিয়ে বল। একজন পুলিশ অফিসার আদেশ সুরবে যে সবেমাত্র তার বাবাকে হারিয়েছে, আর একজন যুবক ট্রেনি শিব এস বর্তক যে এটা জানতো না যে তার বাবার নাম কি, তার বাবা মা কারা এবং কোথায় আছে। কি ছিল শিব বর্তকের কাহিনী? মে আই কাম ইন স্যার? কাম ইন শিব, কাম। আরে বসো। না ঠিক আছে স্যার। সিট ডাউন শিব। স্যার তুমি কি তোমার সম্পর্কে আমাকে কিছু বলতে চাও? তুমি তোমার বাবা মাকে চেনো না? না স্যার। বাড়ি থেকে পালিয়ে এসছো না বাবা মার সঙ্গে ঝগড়া হয়ে গেছে? কি হয়েছে? না স্যার, এরকম কোনো ব্যাপার না স্যার। শিব এস বর্তক, তুমি নিজের নাম জানো? তোমার মনে হয় তোমার বাবার নাম এস দিয়ে শুরু হয়, তোমার মায়ের নাম লক্ষ্মী হতে পারে। এসব কি শিব? কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য তুমি কষ্ট পাচ্ছ। ঘাবড়িও না শিব, তুমি সব কথা আমাকে বলতে পারো। স্যার আমার মনে হয় আমার বাবার নাম স দিয়ে শুরু হয়, তার কারণ হলো সেটা আমার হাতে লেখা আছে তাই। হাতে লেখা আছে? শিব আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মা কোথায়? স্যার এখন আমার তো ঠিক মতো মনে নেই। এই ঘটনাটা অনেকদিন হয়ে গেল। হয়তো আমার তখন 7 কি 8 বছর বয়স, স্কুলে পড়তাম। কোথায় সেটা এখন আর মনে পড়ে না। আমরা খুব গরিব ছিলাম স্যার। স্কুলে আমার দুটো খুব ভালো বন্ধু ছিল, বিল্লু আর সঞ্জয়। ওদের মধ্যে সঞ্জয় আমার থেকে বড় ছিল। তারপর একদিন আমরা কোথায় যাচ্ছি? চল না, খুব মজা হবে। হ্যাঁ খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ। সঞ্জীব, তুই একটু এখানেই বস, আমরা একটু আশেপাশে ঘুরে আসি, তারপর তোকে নিয়ে যাব। কিন্তু তোরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আরে তুই এখানে বস না, একটু পরে বলছি। এই তো এক্ষুনি ফিরে আসবো, তুই এখানে বস, তুই কোথাও যাবি না কিন্তু। চল। আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম স্যার। অনেকক্ষণ সময় পার হয়ে গিয়েছিল। বাড়ির জন্য মন খারাপ করছিল। আমি কোন স্টেশন থেকে এসেছিলাম জানা ছিল না। বাড়ি ফেরার জন্য যে কোন ট্রেন ধরতে হবে সেটাও জানা ছিল না স্যার। বিল্লু আর সঞ্জয়ও ফিরে এলো না। তারপর একটা ট্রেন এলো, একই রকমের, যেরকম ট্রেনে করে আমি এখানে এসেছিলাম। আমি সেটা উঠে পড়ি স্যার। বুঝতে পারছিলাম না আমি কোন স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম স্যার, কিন্তু এটুকু জানতাম যে এটা সেই স্টেশন নয় যেখানে আমার বাড়ি ছিল। স্টেশনটা অনেক বড় ছিল স্যার,
অনেক লোকের ভিড় ছিল সেখানে। আমার আজও মনে নেই ওটা কোন স্টেশন ছিল, তবে আমার মনে হয় ওটা হয়তো ছত্রপতি শিবাজি টার্মিনাস ছিল। তারপর তুমি ওখান থেকে কোথায় গেলে? আমি রাস্তায় এদিক ওদিক ঘুরতে থাকি আর একটা খালি জায়গা দেখে শুয়ে পড়ি। কিরে কাঁদছিস কেন? আমি বাড়ি যাব। কোথায় তোর বাড়ি? জানি না। নাম কি তোর? শিব। ওই মহিলার আমাকে দেখে মায়া হলো। উনি আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, খাবার খাওয়ালেন। তোমার কিচ্ছু মনে ছিল না যে তোমার বাড়ি কোথায় ছিল, কোন এরিয়াতে ছিল? না। হ্যাঁ স্যার, আব্বু আব্বু যিনি একদম আমার বাবার মতোই ছিলেন, উনি আমাকে একবার বলেছিলেন যে যখন ডাক্তার আমার কাছে জিজ্ঞাসা করেছিল তখন আমি ওনাকে এটুকুই বলতে পেরেছিলাম যে আমি মামু ভাঞ্জার থেকে এসেছি। ডক্টর? কিন্তু ওই মহিলা তো তোমায় বাড়ি নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ স্যার, কিন্তু কিছুদিনের জন্য। এটা কি করলি বলতো তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা কি আমাকে অনেক দিয়ে রেখেছে, নাকি এখানে টাকার গাছ পোতা রয়েছে যে ছেলেটাকে নিয়ে এলি? রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছিল, ও তো জানেই না ওর বাড়ি কোথায়। তো আমি কি এখানে অনাথ আশ্রম খুলেছি? আরে ও অক্ষয়ের সাথে কাজে যাবে, কিছু টাকা কামিয়ে আনবে, আমরা ওকে একটু খাবার দাবার দেবো আর ওর খেয়াল রাখবো। এই কালকে তোর সাথে নিয়ে যাবি, দেখ কোনো কাজ করতে পারে নাকি। শুনতে পারিস তো, বলবি আমার মা নেই, বাবা নেই, 3 দিন থেকে খাইনি, কিছু দাও না। ওদের হাতে পায়ে ধরবি, ওদের খুব খারাপ লাগে যখন আমরা ওদের হাত পা ধরি, দেখবি টাকা দিয়ে দেবে, বুঝেছিস? 1 2 7 8 9। বাহ, তুই তো খুব তাড়াতাড়ি শিখে গেছিস। খুব ভালো, খুব ভালো। তুমি বললে যে তোমার মায়ের নাম লক্ষ্মী বর্তক, এটা মনে আছে, কিন্তু তোমার বাড়ি কোথায়, ওই জায়গাটার নাম কিছু মনে নেই? না স্যার, আমার শুধু মামু ভাঞ্জা মনে আছে, তাও এই কারণে যে আব্বু আমাকে বলেছিল। এটা আমি ডাক্তারকে তখন বলেছিলাম যখন আমার জ্ঞান এসেছিল। কি হয়েছিল তোমার? স্যার ওই মহিলা, লোকটা আর ছেলেটার কথা তো আমার ঠিকমতো মনে নেই। আর ওই অ্যাক্সিডেন্টের পরে সবাই তো এটাই বলে যে আমার স্মৃতিশক্তি নাকি অনেক কমে গেছে। অ্যাক্সিডেন্ট?
সবাই এটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমার নাম কি শিববর্তক? শিব, তুমি কি জানো যে তোমার মা বাবা কোথায়? ওনারা বলেন যে 1 সপ্তাহ আগে আমার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। শিব, আমরা সেই মহিলাকে খুঁজে পেয়েছি যার কাছে তুমি থাকতে। উনি আমাদের বলেছেন যে তুমি ওনার ছেলে নও, তোমাকে উনি রাস্তার ধারে পেয়েছেন। শিব, ইনি অর্চনা ম্যাডাম। ইনি আনন্দ আশ্রম থেকে এসেছেন। ওখানে সেই সব বাচ্চাদের রাখা হয় যাদের থাকার কোনো জায়গা নেই। ইনি তোমাকে নিতে এসেছেন। আমি বাড়ি যাব। তোমার বাড়ি কোথায় বাবা? শিব, যে মহিলা তোমাকে রাস্তায় পেয়েছিলেন সে তোমাকে এখন নিজের কাছে রাখতে চাইছে না। সেই কারণে যতদিন না তোমার বাবা মাকে পাওয়া যাচ্ছে ততদিন তুমি আনন্দ আশ্রমে থাকতে পারো, ঠিক আছে? অনাথ বাচ্চাদের ঘর এখন শিবের ঘর হয়ে গেছে। এবার তার জীবন কোন পথে চলবে? শিব পুলিশ ফোর্সে কিভাবে পৌঁছলো? দেখব তার কাহিনীর পরের অংশ। শিববর্তক, আমি শুনেছি তোর নামটা নাকি তোর হাতে লেখা আছে। আমাকে দেখা তো দেখি। পেট ভরে খাবার খা, তোকে খুব দুর্বল দেখাচ্ছে। যা বসে যা। এসো এসো, নিয়ে যাও। শিব, এখানকার সব বাচ্চারাই স্কুলে যায়, আর আমরা চাই যে তুমি আনন্দ কেন্দ্রের সঙ্গে যুক্ত স্কুলে পড়াশোনা করো। তুমি যে বললে তুমি ক্লাস 3-তে পড়ো? তাহলে ঠিক আছে, আমরা তোমায় স্কুলে নিয়ে যাব। সেখানে ওনারা দেখবেন যে তুমি ক্লাস 4-এ পড়ার যোগ্য কিনা। আর যদি যোগ্য না হও তাহলে তুমি ক্লাস 3 থেকেই আবার পড়া শুরু করবে, ঠিক আছে শিব? কি হয়েছে বাবা? এখনো ঘুমোওনি কেন? বাড়ির কথা মনে পড়ছে? আমি বুঝতে পারছি বাবা, কিন্তু আমি কি করতে পারি? তোমার আশেপাশে কত বাচ্চা রয়েছে, তাদেরকে নিজের ভাই মনে করো, তাদের সাথে বন্ধুত্ব করো। তাছাড়া আমি আছি, অর্চনা ম্যাডামও আছেন। একদিন এটাই তোমার বাড়ি হয়ে যাবে। বাবা, আমি শুনেছিলাম তুমি হারিয়ে গেছিলে। মা বাবা, বাড়ির কথা কিছু তোমার মনে পড়ছে না? না। কোনো শহর, গ্রাম, পাড়া কিচ্ছু মনে পড়ছে না? না আব্বু। বাবা, কষ্ট পেও না। তোমার ভাগ্য সহায় হলে তুমি নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে। আর এমনটাও হতে পারে যে তোমার বাড়ির লোকই তোমাকে খুঁজে পেয়ে গেল। আর ততদিন ধৈর্য ধরো। আর কখনো কোনো রকম কষ্ট হলে মাথায় রাখবে এই আব্বু তোমার সঙ্গে আছে কিন্তু। হ্যাঁ, যাও নিজের ঘরে যাও আর শুয়ে পড়ো। দেখবে তুমি নিজেই ঘুমিয়ে পড়েছ। যাও বাবা।
উঠে পড়ো সবাই, উঠে পড়ো। আরে বাবা শিব, চলো অনেক বেলা হয়ে গেছে, ওঠো শিব। আরে ওঠো বাবা, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, আরে অনেক বেলা হয়ে গেছে। আরে কত ঘুমাবে, ওঠো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আট, 12। ওকে, চলো ওঠো ওঠো তাড়াতাড়ি। আরে ওঠো ওঠো ওঠো, এসো, চলো চলো চলো, সবাই লাইন করে দাঁড়াও। চলো চলো, কারেক্ট, চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কারেক্ট, চলো, গুড গুড, যাও যাও যাও, ভেরি গুড ভেরি গুড, এগিয়ে যাও এগিয়ে যাও, চলো চলো, এসো, এসো এসো। আব্বুর হাতের খাবার খেয়ে এবার সবাই চনমনে হয়ে যাবে, কি চলো। আনন্দ আশ্রমই আমার বাড়ি হয়ে উঠেছিল স্যার। পরে 4 বছরের জন্য আব্বুই আমার কাছে বাবার মতো ছিল। আমি পড়াশোনায় ভালো ছিলাম, সবার সাথে মিশেও গিয়েছিলাম, স্পোর্টসেও খুব ভালো ছিলাম। আব্বু আমার অনেক যত্ন করতেন স্যার। আমি ওনার সাহায্য নিয়েই খুব ভালো একজন রানার হয়ে গেছিলাম। আব্বু, ওরা পরের সপ্তাহে সিলেকশনের জন্য স্কুলে আসছে। তাই নাকি? আরে এই তো ভীষণ ভালো খবর রে বাবা। মনে রাখিস, তোকে কিন্তু সিলেক্ট হতেই হবে। সেই জন্য আজ থেকে 1 গ্লাস দুধ তোর জন্য এক্সট্রা। খুব পরিশ্রম কর। আরে তুই আমাদের সেরা রানার। 1, 2, তারপর একটা অ্যাথলেটিক ক্লাব আমাকে চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট করে। আমি ওনাদের হোস্টেলে থাকতে শুরু করি, আমার ট্রেনিং শুরু হয়ে যায়। কাঁদছিস কেন পাগল? তোকে তো জীবনে অনেক দূর যেতে হবে, অনেক এগিয়ে যেতে হবে। আব্বু, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এসব কি কথা বলছিস তুই? 4 বছর হয়ে গেছে তুই এখানে আছিস। প্রথম যখন এখানে তুই এলি তখন কেমন মন মরা হয়ে থাকতিস। আমি ভাবতেই পারিনি তুই এখানে থেকে যেতে পারবি। আর এখন এত ভালো সুযোগ পাচ্ছিস তুই। নতুন জায়গায় গিয়ে আরো নতুন নতুন কিছু শিখতে পারবি, দারুণ ট্রেনিং পাবি, খেলাধুলোয় অনেক এগিয়ে যাবি। আরে এসব তোর ভালোর জন্যই তো হচ্ছে রে বাবা। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি রে বাবা? এখানেই আছি আমি। যখনই আব্বুর কথা মনে পড়বে তখনই আব্বুর সাথে দেখা করতে চলে আসবি, না হলে আমি তোর সাথে দেখা করতে চলে যাব। 8 বছর বয়সে সে হারিয়ে গিয়েছিল। একজন মহিলা তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু ওরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওকে ছেড়ে দিয়েছিল আর হাসপাতাল থেকে ওকে পাঠিয়ে দেওয়া হয় একটা অনাথ আশ্রমে। 12 বছর বয়সে 7ম শ্রেণীতে পাশ করার পর অ্যাথলেটিক্সে আরো ভালো ট্রেনিং এর জন্য একটা ক্রীড়া সংগঠন তাকে নির্বাচিত করে। এবার একটা নতুন হস্টেলে শিব একটা নতুন ঘর পেল।
খুব ভালো শেপ, একদিন তুই অনেক বড় হবি। থ্যাংক ইউ স্যার। দেখ, এখানকারই একটা স্কুলে তোর অ্যাডমিশন হয়ে গেছে। এখন তুই এই হোস্টেলে থেকেই তোর ট্রেনিংটা কমপ্লিট করবি, ওকে? থ্যাংক ইউ স্যার। দেখ শিব, তোর মধ্যে সেই ব্যাপারটা আছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুই অনেক বড় হবি। ব্যাস তুই শুধু মন দিয়ে প্র্যাকটিস করে যা। নে আর এক রাউন্ড দিয়ে দে। ইয়েস স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস স্যার, অনুরাগ আমাকে এই ফর্মটা দিয়েছে। ও বলল এটা নাকি আপনি আমাকে দিতে বলেছেন। হ্যাঁ শিব, এখন তুমি ফিজিক্যালি ফিট, আর স্পোর্টসেও তোমার পারফরম্যান্স খুব ভালো। এবার তোমার ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত। তোমার এই ফিটনেস পুলিশ ফোর্সে কাজে লাগবে। আমি চাই আমাদের স্টুডেন্টস পুলিশ ফোর্সে অ্যাপ্লাই করুক। আমার মনে হয় তোমার ওখানে সিলেকশনের চান্স খুব বেশি। আমি পরীক্ষাটায় নিশ্চয়ই পাশ করব স্যার। গুড। আরে শিব, আয় 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 আয়, খাবার খাবি? আয়। এই নাও, তুই তো পুরো 6 মাস পর এলি। কোথায় ছিলিস, করছিলি কি এতদিন? আব্বু, তোমাকে যদি বলি না তুমি খুশিতে পাগল হয়ে যাবে। ওরে বাপরে, এমন কি করেছিস তুই? এটা পড়ো। কি এটা? সালাম স্যার। कैडेट्स सावधान, अब विश्राम। कैडेट्स सामने से तेज चल। कैडेट्स सावधान। कैडेट्स अटेंशन, सामने से एनिमल तेज चल। फायरिंग पोजीशन, फायर। পুলিশ ফোর্সের একটা স্পেশাল উইং আছে, কুইক রেসপন্স টিম। এটা এমন একটা বিশেষ টিম যেখানে এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, কমান্ডার ট্রেনিং এর মতো। তোমাদের মধ্যে বেস্ট ক্যাডেটই সেই টিমের অংশ হতে পারবে। তো আমি জানতে চাই যে তোমাদের মধ্যে কে কে সেই টিমের অংশ হতে চাইবে। স্যার। গুড, কিন্তু তোমাদের মধ্যে মাত্র 2 জন সিলেক্টেড হবে, 2 জন বেস্ট অফিসার্স। শিব বর্তক। হ্যাঁ স্যার। অজিত দেশপান্ডে। হ্যাঁ স্যার। শিব এস বর্তক। কি বলবো বুঝতেই পারছি না। আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি। তুমি আমাদের একজন যোগ্য টিম মেম্বার, কিন্তু এসব শুনবার পরে তো এটুকুই বলবো আমি তোমার জন্য গর্বিত। থ্যাংক ইউ স্যার। এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও আর এত সমস্যা কাটানোর পরেও আজ যে তুমি এত দূর পৌঁছেছো, ইটস রিয়েলি গ্রেট। বাকি সব মেম্বারদের জন্য তুমি ইন্সপিরেশন শিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট। আমার পুরো ভরসা আছে তুমি অনেক দূর যাবে। স্যার। শিব। হ্যাঁ স্যার।
এত বছরের মধ্যে তুমি কখনো তোমার বাবা মাকে একেবারেই খোঁজবার চেষ্টা করোনি? স্যার, আমি সবসময় ওনাদের ব্যাপারেই ভাবি, কিন্তু এটা সম্ভব নয়। 24 বছর কেটে গেছে এই ঘটনাটার, আর আজও আমি এটা ভাবি এইসব কেন ঘটল। কেন আমি সেদিন আমার বাড়ির কাউকে কিছু না বলে আমার বন্ধুদের সাথে বাইরে চলে গেলাম। আমি তো এটাও জানতাম না স্যার যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। স্যার, আজও আমার এটাই মনে হয়, যদি আমি হারিয়ে নিয়ে যেতাম তাহলে হয়তো আমার পরিবারের সাথে থাকতাম স্যার। তাহলে তুমি এখনো তোমার বাড়ির লোককে খোঁজার চেষ্টা করোনি কেন? স্যার, জানতামই না কোথা থেকে শুরু করব। শিব, আমরা পুলিশে চাকরি করি। যদি এসব সাধারণ মানুষের জন্য করতে পারি, তাহলে নিজেদের জন্য কেন নয়? শিব, আমরা তোমার বাড়ির লোককে খুঁজে বের করতে পারি। জানি না স্যার এটা এখন আদৌ সম্ভব কিনা। শিব, আমি সম্প্রতি আমার বাবাকে হারিয়েছি। উনি শুধু আমার বাবা ছিলেন না, আসলে আমার সবচেয়ে বড় বন্ধু ছিলেন। উনি যখন অসুস্থ হলেন আমি ভয় পেয়ে যাই। ওনার কিছু হয়ে গেলে আমি কি করব? ওনাকে ছাড়া কিভাবে বাঁচব? তারপর তোমার সাথে দেখা হলো। তোমার কথা শুনে আমার এটা মনে হলো যে তোমার বাড়ির লোকও তো তোমার জন্য কষ্ট পাচ্ছেন। ওনারাও তো তোমাকে খোঁজার চেষ্টা করেছেন। হতে পারে স্যার। তো তুমি ওদের খুঁজতে চাও না? শিব, তুমি অসম্ভবকেও সম্ভব করে দেখিয়ে দিয়েছ। আমার পুরোপুরি ভরসা আছে যে তোমার পরিবারকে নিশ্চয়ই খুঁজে বের করবে। আরে কিছু হবে না, এই তো হয়ে গেছে। এই তো কাঁদে না বাবা, কাঁদে না, হয়ে গেছে হয়ে গেছে। আবার এত দেরি হলো মা? কাজ শেষ করতে দেরি হলো, কি করব? রান্না করেছিস? হ্যাঁ মা, কিন্তু দাদা এখনো বাড়ি ফেরেনি। আচ্ছা। নিজের বাবাকে হারিয়েছেন এমন একজন অফিসারের দেখা হয় এমন একজন ট্রেনির সঙ্গে যার জীবনের সমস্যা সংকুল কাহিনী সেই অফিসারকে বিচলিত করে তোলে। সে সেই ট্রেনিকে উৎসাহিত করে যাতে তার বাবা মাকে সে খুঁজে বার করে। একটা হসপিটাল থেকে একটা অনাথ আশ্রম আর শেষে একটা স্পোর্টস স্কুলের হস্টেল। যেখানে শিব গেছে সেখানে সে একটা ঘর পেয়েছে, প্রিয়জন পেয়েছে যারা সবসময় তাকে সঙ্গ দিয়েছে, তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। হাতে করা একটা উল্কির সাহায্যে শিব কি তার মা বাবাকে খুঁজে পাবে? তার মায়ের নামের একটা ঝাপসা স্মৃতি তাকে কি ফের বাড়িতে নিয়ে যেতে পারবে? 24 বছর আগে যে ঘর সে হারিয়েছিল সেই ঘর কি সে আবার ফিরে পাবে? এই 24 বছরে কি কি হয়েছে তার বাড়ির লোকেদের সঙ্গে? কোথায় আর কেমন আছে তার পরিবার? তারা কি শিবকে খোঁজার কোনো চেষ্টা করেছিল? শিবকে তার বাড়ির লোক কেন খুঁজে পেল না? কখনো কখনো বাস্তব কোনো গল্প উপন্যাসের থেকেও চমকপ্রদ হয়ে ওঠে। পরের দিন পরের পর্বে আমরা দেখব এই মন ছুঁয়ে যাওয়া গল্পের দ্বিতীয় তথা শেষ ভাগ। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সব থেকে জরুরি একজন সতর্ক নাগরিক হয়ে ওঠার চেষ্টা করবেন। জয় হিন্দ।